নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে সর্বোচ্চ খবর যেটা তোমরা জেনেছো সেটা কিন্তু জানার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর ভেসে উঠলো, যেটা তোমরা জানতে পারবে। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুদের মধ্যে প্রচন্ড পরিমাণে শেয়ার করো, কারণ এই ভিডিওটা তোমাদের মুখের গ্রাস কেড়ে নিতে চলেছে বা তোমাদের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। মানে অবাক হয়ে গেছে, মানে বলতে কথা বলতে চাইছেন যে ওরা যদি খেতে খেতে ভিডিওটা দেখেন তাহলে মনে খাওয়া পায় বন্ধ, অবাক হয়ে যাবে। মানে শেষমেশ তিনি একসাথে দুটো কাজ করলেন, কিভাবে করলেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বুঝতে পারলেন হঠাৎ করে। শুভেন্দু অধিকারী কিন্তু মানে প্রথম দিকেই একটাই কথা বলে আসছিলেন, ইঙ্গিত দিয়ে দিয়েছেন, মানে বলে আসছিলেন যে এবার ধীরে ধীরে কিন্তু অনেক কিছুই এমন দেখা যাবে সামনাসামনি, ঠিক আছে। তো তিনি কিন্তু দেখাচ্ছে 2023 থেকে শুরু করে 24 23-এ যে মানে বলছেন না এই 6 তারিখে এই হবে, এই 5 তারিখে এই হবে, তিনিও কিন্তু কোথাও না কোথাও একটা ইঙ্গিত প্রবণতা তৈরি করেছিলেন যে এরকম কিছু একটা ঘটবে। তো এইখানে দেখা যাচ্ছে যে ঠিক একই সময়, অর্থাৎ দেখা যাচ্ছে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে দেখুন ঘটনাটা দেখুন যে 5ই জানুয়ারি ইডি যখন আসে তখন কিন্তু মানে শেখ শাহজাহান কিন্তু ভয় দেখানোর জন্য ইডির উপর হামলা চালায়, 3 জনের মাথা ফাটে, বাকি জন আহত হয় এবং প্রায় রিস্কা চড়ে, মানে রিস্কা বলতে কি টোটো চড়ে চলে যায়। তো এইখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, তিনি নাকি তৃণমূলের একটা প্রধান রয়েছে, মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী স্পষ্টই জানান যে শেখ শাহজাহান কিন্তু আমাদের দলের কেউই নয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু তিনি বললেন আমাদের দলের কেউই নয়, তখন থেকে কিন্তু মানে, এবং তার পাশাপাশি যে এই কথাটা বললেন যে ওই মহিলারা যারা অভিযোগ করছে যে আমরা রাতের পর রাত আমাদের সঙ্গে ভোগ করা হয়েছে, আমাদের শরীর নিয়ে খেলা হয়েছে, তারপর বলতে চাইছে যে মানে কি বলে জমি জায়গা সব লিখিয়ে নিয়েছে। তো এই ঘটনাগুলিকে সম্পূর্ণরূপে কেন্দ্র করে বলছে নাকি মুখ্যমন্ত্রী যে এইসব মিথ্যা অভিনয়, এসব নাটকবাদদের নিয়ে আসা হয়েছে এবং এইসব বিজেপিদের চক্রান্ত। তো এই কথাটা তিনি কিন্তু কোথাও না কোথাও একটা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে দর্শক। তো এরপরে দেখা যাচ্ছে যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট, মানে যখন জনবিক্ষোভ হয়ে যায় তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে আমাদের হাত পা তো পুলিশের হাত পা বাঁধা, তাই আমরা কিছু করতে পারছি না। তখন হাইকোর্ট সঙ্গে সঙ্গে তার পরের দিনই কিন্তু ঘোষণা করলেন যে আমরা কোনো প্রকার মানে শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে বাধা নিষেধ তৈরি করিনি, তোমাদের আমি নির্দেশ দিচ্ছি 10-7 দিনের মাথায় অবশ্যই যেন শেখ শাহজাহানকে ধরা হয়। তো এরপরে 3 দিনের মাথা 29 ফেব্রুয়ারি কিন্তু শেখ শাহজাহানকে যখন ধরা হচ্ছে, শেখ শাহজাহানকে ধরা মাত্রই কিন্তু তৃণমূল ছেড়ে দিল। প্রশ্ন একটাই উঠে গেল তখন যে তৃণমূল যদি বলেছিল যে এরা তো আমাদের কেউ হয় না, শেখ শাহজাহান তো আমাদের দলে কেউ না, তাহলে ওকে বহিষ্কার কিভাবে করা হলো? তার মানে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভুল। এবং সন্দেশখালীর লোকেরাও কিন্তু স্পষ্ট জানে, মানে সন্দেশখালী যখন মিডিয়া তাকে প্রশ্ন করে সন্দেশখালীর মানুষদের যে তোমরা কি মুখ ঢাকা রেখেছিলে, বলছে হ্যাঁ আমরা মুখ ঢেকেছিলাম। বলছে এখন কেন ডাকবে না? বলছে আমাদের মধ্যে আর কোনো ভয় নেই, আমাদের পিঠ থেকে গেছে, সেই জন্য আমরা মুখ ঢেকে রাখিনি, আমরা কোনো অভিনয় করিনি। বলছে এরকম মুখ্যমন্ত্রী থাকাচ্ছে না থাকা ভালো, মানে এরকম মুখ্যমন্ত্রী আমার দরকার নেই, মানে ওরা সন্দেশখালী লোকেরা বলছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখাচ্ছে এই সময় ঘটে গেল একটা ভয়াবহ ঘটনা, মানে যেটা তোমরা বুঝতেই পারছো কি ঘটনা। এটা কিন্তু দেখো একটা কথা মনে রাখবেন, অবশ্যই দর্শক দেখবেন, একটা কথা মনে রাখবেন অবশ্যই দেখবেন, একটা ফাটল যদি কোথাও না কোথাও সৃষ্টি হয়, মানে বড় সড়ো কিছু, একদম অর্থাৎ প্লাস্টিকে যদি একটা কথা ফেটে যায় দেখবে ধীরে ধীরে সব ফাটতে থাকে। যখন এবার দেখুন, এবার এই ঘটনাকে ঘাটালকে কেন্দ্র করে, ঠিক আছে, ঠিক এই শেখ শাহজাহান নিয়ে যখন উত্তাল বাংলা, তখন কিন্তু দেব স্পষ্ট বললেন আমি ইস্তফা দেবো। তারপরে মিমিও কিন্তু ছেড়ে দিলেন, তারপরে কিন্তু নুসরাত জাহানও কিন্তু ছেড়ে দিলেন। তো এরপরে দেখা যাচ্ছে এই ঘটনা, নুসরাত জাহান কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিন্তু মানে 144 ধারাকে 174 ধারা বলে ফেলেছিল, ওই 178 ধারা বলে ফেলেছিল। তো দেখুন এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে হয়তো মুখ স্লিপ করে যায়, কখনো কখনো মুখ দিয়ে ভাবি এক বলি এক, সেটা একটা হয়, ওটা কোনো সমস্যা নয়। তো এই নিয়ে অনেক বক্তব্য, তো এই নিয়েও আমাদের সামনে একটা বিরাট বড় আপডেট উঠে আসা মাত্র কিন্তু আমরা শেয়ার করলাম। তো এই ঘটনাগুলো কেন তুলে ধরলাম? তো দেখো একটা কথা বলি যে মানে হঠাৎ করে তোমাদের সামনে যদি কোনো কিছু একটা তুলে ধরি তোমরা বুঝতে পারবে না যে ঘটনাটার পেছনে কোন কোন কারণ আছে, সেই কারণগুলো তোমাদের সামনে উপস্থাপন করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে দেখুন কি ব্যাপারটা, অর্থাৎ এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেব নুসরাত বাইরে থেকে তিনি হয়তো বলছেন যে আমার কেরিয়ার, কিন্তু তাও জনগণের মধ্যে একটা কোথাও না কোথাও একটা কিন্তু সন্দেহ রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে নুসরাত মিমির কথা যদি প্রশ্ন তুলি, তো সেখানে দেখা যায় তারা প্রায় মাসে 3 দিনও উপস্থিত ছিল না, ঠিক আছে।
ক্যারিয়ার কোথায় ছিল, সেটা প্রশ্ন দর্শক বিন্দু। তাহলে এবার প্রশ্ন একটাই, তারা যখন সময় দিতে পারবি না কেন বেকার বেকার পদটা নিয়ে বসেছিল, টাকা করি কেন নিয়ে বসেছিল, এখানে একটা প্রশ্ন রয়েছে। আজ যখন মাঠে দেখতে পাচ্ছে যে আগুন লেগে গেছে, তখন কিন্তু তারা কিন্তু একের পর এক সাইড হওয়ার চিন্তা ভাবনা করছে। তো দেখো এটা আমাদের বক্তব্য নয়, এটা জাস্ট একটা মনে প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা তুলে যে তার মানে কি সাইড হওয়ার চেষ্টা করছে। তো দেখো এইখানে একটা কথা বলবো যে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়, অবশ্যই এর পেছনে কোনো না কোনো একটা রিজন তো অবশ্যই রয়েছে। এতদিন ধরে রাজনীতিতে ছিল, কি হলো না হলো 174 ধারাকে 144 ধারাকে 74 ধারা, 178 ধারা বলা হয়, মানে এটা একটা মানে কি বলবো, এটা কোনো ব্যাপারই নয়, মানে এগুলো কোনো মানে রাজনীতির মধ্যে ছিল বলে তো মনেই হয় না। তো এরপরে দেখা যাচ্ছে যে কুণাল ঘটনাটা ঘটলো সেটা আমরা কিন্তু ভাবতে পারিনি যে এইভাবে ঘটনাটা ঘটে যাবে। এরপর ভয়াবহ ঘটনা ঘটলো, যোগদান করলো বিজেপিতে। এটা কি সত্যি? দর্শক বিন্দুদের কাছে প্রশ্ন ছুড়ে দেবো, তোমাদের কি মনে হয়? কিন্তু আমি একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছি, শুনুন। যখন দেখা যাচ্ছে কোন একটা মুখপাত্র সেই জায়গা থেকে নিজেকে ইস্তফা দেওয়ার চিন্তা ভাবনা করছে, দেখুন আপনি রাজনৈতিক দলের নেতা, আপনি যদি কোন একটা জায়গা থেকে বেরিয়ে যান, কোন একটা জায়গায় গিয়ে তো অবশ্যই আশ্রয় নেবেন। এবার বক্তব্য দর্শক বিন্দুদের কাছে আমি ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি কিন্তু বলছেন যে মানে মুখ্যমন্ত্রীর দলে ছিলাম, থাকবো, কিন্তু আমি সেই সমস্ত জিনিসগুলো থেকে ছেড়ে চলে আসতে চাইছি যে সমস্ত জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছিল আগে, মানে দায়িত্ব, সেই গুরু দায়িত্বগুলো আমি আর পালন করতে পারবো না। তিনি বলছেন এর থেকে অনেক যোগ্য ব্যক্তিত্ব আছে। এই ইঙ্গিতের মাধ্যমে তিনি কিন্তু এই দলটিকে আস্তে আস্তে কিন্তু গুটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা রাখছেন। কিন্তু দর্শক বিন্দুদের কাছ থেকে জেনে দিয়ে দর্শক বিন্দুদের কাছে জানতে চাইবো যে তিনি কি সত্যিই বিজেপিতে জয়েন করেছে, এটা তোমাদের কি মনে হয়? তো অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা শেষ করতে চাইবো। কুণাল ঘোষ তিনি কিন্তু একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি মনে করছেন যে আমার এই সাংবাদিক পেশাটা বা সাংবাদিক যে আমার যে পরিচয়, সেটা কিন্তু আমার কাছে প্রধান, এবং সাংবাদিক হিসেবে আমি এটাকেই রাখতে চাই। তো এরপরে দেখা যাচ্ছে তিনি কিন্তু মুখপাত্রের পদ ছেড়ে দিলেন, কিন্তু এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমি তৃণমূল ছাড়িনি, তৃণমূল আমার যেমন ভালোবাসা, আমার মুখ্যমন্ত্রী যেমন আমার সম্মানীয় ব্যক্তি, তিনি কিন্তু আমার এখনও রয়েছে, আমি কিন্তু কোনোটা জয়েন করিনি। অর্থাৎ অনেকের প্রশ্ন যে এই তৃণমূল ছাড়লেন মানে কি বিজেপিতে যোগ, না, এখনও পর্যন্ত তিনি এরকম কোনো পদক্ষেপ নেননি। যদি কোনো পদক্ষেপ নেন অবশ্যই আমরা ভিডিও আকারে তুলে ধরবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পশ্চিমবঙ্গের বাংলায় যে নানা রকম ঘটনা ঘটছে সেগুলো আমরা তুলে ধরবো। তো ধন্যবাদ, ভিডিও দেখার জন্য, ভালো থেকো।